স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারনাজ জুই। শুরুতেই আমাদের নিয়মিত আয়োজন জাতীয় বাজেট। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ। বাজেট অধিবেশন ঘিরে এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। চলতি অর্থ বছরের সংশোধিত আকার থেকে 12% বাড়িয়ে চূড়ান্ত করা হয়েছে 6,03,681 কোটি টাকার বাজেট। দেশের প্রথম বাজেট 786 কোটি টাকা থেকে 50 বছরে, যা বেড়ে দাঁড়িয়েছে 768 গুণে। অবশ্য টাকার সংস্থান কোথা থেকে হবে তা নিয়ে সুস্পষ্ট রূপরেখা না থাকলেও পরিকল্পনা মন্ত্রী বলছেন মহামারীকালের এই বাজেট হবে বাস্তবায়নযোগ্য। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। টানা প্রায় 1.5 বছর ধরে করোনাকে সাথে নিয়ে চলা অর্থনীতির ক্ষত এখনো সেরে ওঠেনি। স্থবির হয়ে পড়া ব্যবসা বাণিজ্য আর ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে আসছে নতুন বাজেট। যদিও মহামারীকালের বাজেট ঘিরে নেই উৎসবের রং, বরং সীমিত সামর্থ্যে অর্থমন্ত্রী বাজেটের সুফল তুলে দিতে চান সব শ্রেণীর মানুষের কাছে। করোনায় কাজ হারানো মানুষের কর্মসংস্থান, অর্থনীতি পুনরুদ্ধার আর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার বড় চ্যালেঞ্জ মাথায় নিয়েই বৃহস্পতিবার উত্থাপন হতে যাচ্ছে 6,03,000 কোটি টাকার বাজেট, যা এরই মধ্যেই চূড়ান্ত। যেখানে বার্ষিক উন্নয়ন ব্যয় বাদ দিলে 3,61,60,000 কোটি টাকাই যাচ্ছে পরিচালন বা অনুন্নয়ন খরচে, যার মধ্যে দায় দেনা বাবদ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ গুনতে হবে 68,500 কোটি টাকা। এই যে লিকেজের সমস্যাটা যেন কমে, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে স্বাভাবিক। দ্বিতীয় হচ্ছে কোভিডের বাস্তবতা মাথায় রেখে নির্দিষ্ট নতুন কিছু সুবিধাভোগী চিহ্নিত সুবিধাভোগী গোষ্ঠীর জন্য বরাদ্দ দরকার। এবারে বাজেটের একটা মূল উদ্দেশ্য হওয়া উচিত হলো যে কিভাবে আমরা কর্মসংস্থান বৃদ্ধি করতে পারি এবং ব্যক্তি খাতের বিনিয়োগকে কিভাবে আমরা আবার চাঙ্গা করতে পারি। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় আসছে বাজেটের আকার 12% বাড়লেও রাজস্ব আদায়ে এনবিআর এর লক্ষ্য স্থির রাখা হয়েছে। সংগ্রহের দায়িত্ব দেয়া হচ্ছে 3,30,000 কোটি টাকা। ফলে ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড 2,14,500 কোটি, যা জিডিপির প্রায় 6.5%। ব্যবসায়ীরা বলছেন বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ, তাই দিতে হবে কর ছাড়। আমাদেরকে লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশনের জন্য সাপ্লিমেন্টারি ট্যাক্স দিতেই হবে, নাইলে তো লোকাল ইন্ডাস্ট্রি গ্রো করবে না। কিছু আছে তো পলিসি সাপোর্ট দিতে হবে। নতুন বাজেটে ঘাটতি মেটাতে সবচেয়ে বড় নির্ভরতা বিদেশি ঋণ, যেখান থেকে লক্ষ্য ধরা হচ্ছে প্রায় 98,000 কোটি টাকা, যা সংশোধিত বাজেটের তুলনায় 30% বেশি। এছাড়া ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের লক্ষ্য ধরা হয়েছে 76,500 কোটি। তবু পরিকল্পনা মন্ত্রীর আস্থা আসছে বাজেট হবে বাস্তবায়নযোগ্য। আমরা বাস্তবায়নযোগ্য বলে এটাকে আমরা লঞ্চ করছি। আমাদের আস্থা আছে এটা বাস্তবায়ন হবে। কেন আস্থা আছে? কারণ আমরা 95-96 বাস্তবায়ন তো আগেও আমরা করেছি আর্থিক বিচারে। নতুন বাজেটের মাধ্যমে অর্থনীতির আয়তন বা জিডিপি বাড়ানোর লক্ষ্য ধরা হচ্ছে 7%-এরও বেশি। বাজেট এলেই নতুন কি থাকছে তা নিয়ে নানা মহলেই চলে গুঞ্জন। ভিন্ন প্রেক্ষাপটে মহামারীকালীন 6 লাখ কোটি টাকার যে বাজেট অর্থমন্ত্রী ঘোষণা করতে যাচ্ছেন, তাতে কেবল আকারে বড় নয়, বরং বিশ্লেষকরা বলছেন এর গুণগত বাস্তবায়ন এবং দক্ষতা বাড়াতে হবে, আর এর সুফল পৌঁছে দিতে হবে সাধারণ মানুষের কাছে। তবেই বাজেটের প্রকৃত সুফল মিলবে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক, শুরুতেই যেমনটা বলছিলাম, দেশে যাবৎকালের সবচেয়ে বড় বাজেট পেশ আজ। আর এরই মধ্যে জাতীয় সংসদে প্রবেশ করেছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। সংসদ প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী শাহ আলী জয়। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জয়, বাজেটের দিন আজ, কেমন পরিস্থিতি জাতীয় সংসদে? ঠিক কয়টায় বাজেট উত্থাপন হবে? আর এই বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন আমাদের। আসলে জুই, জাতীয় সংসদে বাজেট অধিবেশনকে ঘিরে যে উৎসব মুখরতা তৈরি হয় প্রতি বছর, এবারও কিন্তু সে ধরনের এক ধরনের উৎসব মুখরতা লক্ষ্য করা যাচ্ছে। যদিও আপনি জানেন যে করোনা সংক্রমণের কারণে জাতীয় সংসদে সংসদ সদস্য সহ অন্যান্য যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের প্রবেশ কিছুটা নিয়ন্ত্রিত করা হয়েছে। তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক ধরনের উৎসব মুখরতা এই বাজেট অধিবেশনকে ঘিরে জাতীয় সংসদ ভবন চত্বরে তৈরি হয়েছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজ বেলা 11টার সময়, সকাল 11:30টার সময় অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালকে আমরা লক্ষ্য করেছি যে এই সংসদ ভবনের যে টানেলটি রয়েছে সেই টানেল দিয়ে তিনি কিন্তু জাতীয় সংসদ ভবনের মূল ভবনে প্রবেশ করেছেন এবং যিনি আজ
3টার সময় আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন। এক্ষেত্রে যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আসলে প্রস্তাবিত বাজেট উত্থাপনের জন্য কিন্তু কিছু সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, যে প্রক্রিয়াগুলো অনুসরণ করে এই বাজেট উত্থাপন করতে হয় এবং সেই প্রক্রিয়াটির মধ্যে গিয়ে কিন্তু যেটি বলা যায় যে প্রস্তাবিত বাজেটটি কিন্তু মন্ত্রিসভার অনুমোদন নিতে হয় এই বাজেটটি উত্থাপনের আগে, এবং সে লক্ষ্যেই কিন্তু আজ মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে জাতীয় সংসদে, এবং যে বৈঠকটি দুপুরে 12:30টায় অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। যদি আপনাকে আরও জানিয়ে রাখি যে মন্ত্রিপরিষদের এই বিশেষ বৈঠকের পরে মধ্যাহ্নভোজের বিরতি, এবং মধ্যাহ্নভোজের বিরতির পরেই কিন্তু অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদ কক্ষে প্রবেশ করবেন, এবং রীতি অনুযায়ী তার হাতে একটি কালো রঙের ব্রিফকেস থাকবে, এবং যে ব্রিফকেসে বাজেট বক্তৃতা তিনি বহন করবেন সংসদ ভবনের ভেতরে। তো এই ছিল মোটামুটি এখানকার প্রস্তুতির খবর। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আপনি নিশ্চয়ই জানেন যে এবারের বাজেট আসলে বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বৃহৎ বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে, এবং এটির আকার 6,03,000 কোটি টাকারও বেশি। এবং এবারের বাজেটে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে করোনা নিয়ন্ত্রণ, মানুষের কর্মসৃজন, এবং আপনি নিশ্চয়ই জানেন যে গত অর্থ বছরে যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছিল, সেই প্রণোদনা প্যাকেজের সর্বোচ্চ বাস্তবায়ন যেন হয় সেই বিষয়টি কিন্তু মাথায় রেখে আগামী অর্থ বছরের বাজেট কিন্তু উপস্থাপিত হতে যাচ্ছে, এবং এটি বিকেল 3টায় অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন। তো জাতীয় সংসদ ভবন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। জয়, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, সংসদ ভবন প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহ আলী জয়। করোনার সংক্রমণ রোধে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় 1 সপ্তাহের বিশেষ লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। আজ মধ্যরাত থেকে তা কার্যকর হচ্ছে। জনগণকে সুরক্ষিত নিরাপদ রাখতে 15 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত আইসিইউ ও হাই ফ্লো অক্সিজেন। এই অবস্থায় জরুরি রোগীদের স্থানান্তর করা হচ্ছে রাজশাহীতে। সীমান্তের 7 জেলাতে পরিস্থিতি নিয়ে শঙ্কার মধ্যে আছেন মানুষ। এদিকে 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলে মৃত্যু হয়েছে 9 জনের। প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। হঠাৎ করেই পাল্টে গেল নওগাঁ পৌরসভা ও সীমান্তবর্তী উপজেলা নিয়ামতপুরের দৃশ্যপট। এই দুটি জনপদে 2 সপ্তাহ ধরে করোনা সংক্রমণের হার প্রায় 50% হওয়ায় বৃহস্পতিবার থেকে 7 দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের কারণে সব দোকানপাট ও যান চলাচল বন্ধ রয়েছে। নওগাঁর বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন সহ কঠোর নজরদারিতে রেখেছে প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে কিন্তু আমরা বিচ্ছিন্ন হয়ে আছি। আমরা সকল রাস্তাঘাটে ব্যারিকেড দিয়েছি। আমরা সেখানে পুলিশ কাজ করছে, আমাদের গ্রাম পুলিশ কাজ করছে। নওগাঁ সদর এবং নিয়ামতপুর এই দুটা ভালনারেবল চলমান বিধিনিষেধকে সেখানে আরো কঠোরভাবে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করেছে। আর করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয়রা। দিন দিন যে হারে করোনা রোগী বৃদ্ধি পাচ্ছে সে হারে আমরা অনেক আতঙ্কের মধ্যেই আছি। গত 7 দিন থেকে নওগাঁয় কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এদিকে হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ বাড়লেও বাড়েনি সক্ষমতা। এখানকার 3টি উপজেলা সদর হাসপাতালে হাই ফ্লো অক্সিজেন সাপ্লাই চালু থাকলেও বাকি 8টি উপজেলায় অক্সিজেন সাপ্লাই নেই। আর সদর হাসপাতালে মাত্র 2টি আইসিইউ থাকলেও তা এখনো চালু হয়নি। এই অবস্থায় জরুরি রোগীদের স্থানান্তর করা হচ্ছে রাজশাহীতে। আইসোলেশন ওয়ার্ড ইতিমধ্যে সক্রিয় আছে। রোগী যদি হাসপাতালগুলোতে ভর্তি হয় তাহলে সেখানে মাঝারি মান পর্যন্ত মধ্যম অবস্থা পর্যন্ত তারা সেবা দিতে পারবে। অক্সিজেন তো আমাদের আছে, আইসিইউ বেডটা যদি আমরা চালু করতে পারি তাহলে আমাদের জন্য সেবার মানটা আরো বাড়বে। একই অবস্থা রাজশাহীতে, যেখানে চলছে অঘোষিত লকডাউন। সীমান্তবর্তী আরেক জেলায় কুষ্টিয়ায় 24 ঘন্টায় আরো 212 জনের নমুনা পরীক্ষা করে 54 জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে সীমান্তের 7 জেলাতে চলছে বিশেষ অবস্থা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে যশোর ও কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব কুষ্টিয়ায় সহকর্মী জাহিদুজ্জামানের কাছে। জাহিদ, সীমান্তবর্তী জেলাগুলো তো নতুন হটস্পটে পরিণত হয়েছে এবং ক্রমে করোনা রোগীর সংখ্যা বেড়ে চলেছে। এই অবস্থায় জনসচেতনতা বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে?
পক্ষ থেকে কুষ্টিয়াতে যে উদ্যোগ নেওয়া হচ্ছে তা হচ্ছে যে কুষ্টিয়া শহর মূলত আসলে এখানে করোনা সংক্রমণের কেন্দ্রবিন্দু। এই শহরকে যাতে আলাদা করে ফেলা যায় সেজন্য তারা নানাভাবে চেষ্টা করছে এবং মাস্ক ব্যবহার সবাইকে নিশ্চিত করার জন্য কিন্তু বারবার চেষ্টা করা হচ্ছে এবং পুলিশ প্রশাসন সহ সবাই মাঠে আছেন। কুষ্টিয়ার সকল প্রবেশ দ্বারে তারা প্রহরা বসিয়েছেন যাতে মানুষ মাস্ক না পরে শহরে যেন প্রবেশ করতে না পারে, এবং শহরের ভিতরেও কিন্তু নানা মোবাইল টিম কাজ করছে, কিন্তু তারপরেও মানুষকে দেখা যাচ্ছে আসলে তারা স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক না পরে ঘোরাঘুরি। কুষ্টিয়ার অবস্থায় 24 ঘন্টা কিন্তু 54 জন করোনা রোগী আক্রান্ত হয়েছে, যেটা এই দ্বিতীয় ঢেউয়ের পরে কিন্তু এটা রেকর্ড। মানে প্রথম দফার পরে দ্বিতীয় ঢেপে যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা এটা রেকর্ড। এবং এই উদ্ভূত পরিস্থিতিতে 3 দিনের মাথায় কিন্তু জেলা করোনা কমিটি আবার দ্বিতীয় দফায় বৈঠক করছে এবং আমি এখন সেই বৈঠক আপনাদের দেখাবো। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বৈঠক চলছে এবং এই বৈঠকে কিন্তু নানা রকমের মতামত নেওয়া হচ্ছে যে কুষ্টিয়াতে কি পরিস্থিতি এখন বিরাজ করছে এবং কি পরিস্থিতিতে তারা হচ্ছে পরবর্তীতে কি করণীয় সেই বিষয়গুলোতে কিন্তু তারা সিদ্ধান্ত নিতে চাচ্ছেন। এবং অনেকে বলেছেন যে এই লকডাউনের মতো সিদ্ধান্তে আসা যেতে পারে, তবে সেই ক্ষেত্রে মানুষের জীবন জীবিকা সংকটে পড়তে পারে বলে কিন্তু তারা এই লকডাউনের বিরুদ্ধেও অনেকে কথা বলেছেন। এখন এই আলোচনা চলছে, এখানে জেলা প্রশাসক সর্বশেষ সিদ্ধান্ত দিবেন যে তারা এই কুষ্টিয়ার জন্য কি করণীয় যায়। এবং আপনাদেরকে আমি যদি মিটিং এর পরিস্থিতি দেখাই যে জাহিদ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, এবারে যশোরের খোঁজ নিতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী রিপন হোসেন। রিপন, যশোরে তো ইতিমধ্যে 8 জনের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে, নতুন করে কি আর কাউকে শনাক্ত করা হয়েছে? আর এই পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে সেখানে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সীমান্তবর্তী জেলা যশোরে জেলার প্রতিদিনে প্রায় শতাধিক মানুষ ভারত থেকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশে প্রবেশ করছে এবং একটু ঝুঁকিপূর্ণ বলা যায়, কারণ স্থানীয়ভাবে যে 8 জন আক্রান্ত হয়েছিল, পরবর্তীতে এখন পর্যন্ত আক্রান্ত না হলেও আমরা যেটি জানতে পেরেছি যে প্রশাসনের পক্ষ থেকে কিছুটা হলেও কড়াকড় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে উদ্বেগের বিষয় হচ্ছে স্থানীয়ভাবে করোনা ছড়িয়ে পড়ছে। আপনাকে যদি একটু তথ্য দিয়ে রাখি যে গত 3 দিনে কিন্তু আশঙ্কাজনক হারে করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত 1 তারিখে 289 জন পরীক্ষা করে 89 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়। 2 তারিখে 202 জন পরীক্ষা করে 47 জন আক্রান্ত শনাক্ত হয় এবং আজকে 235 জন পরীক্ষা করে 56 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু একটু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। শহরে অতিরিক্ত পুলিশ রয়েছে, তারা মাস্ক বাদে কারোর প্রবেশ করতে দিচ্ছে না, এমনটি আমরা দেখতে পেয়েছি। এবং স্বাস্থ্যবিধি পুরোপুরি যে মানা আছে সেটিও কিন্তু বলা যাবে না। স্বাস্থ্যবিধি আমরা খুব বেশি সব জায়গায় যে মানা হচ্ছে সেটি বলা যাবে না, মানা হচ্ছে না, অনেক জায়গায় এরকমটি রয়েছে। তো বেলা 1টার সময় এক মিটিংয়ের কথা রয়েছে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে, সেখানে হয়তো কোনো সিদ্ধান্ত আসতে পারে, কিংবা স্বাস্থ্যবিধি এর আগেও আমরা দেখেছি যে মিটিং হয়েছে, সেখানে স্বাস্থ্যবিধি মানানোর ব্যাপারে কঠোরতা আরোপ করা হয়েছে। তো আজকে 1টার সময় যে মিটিংটা রয়েছে সেই মিটিংয়ে হয়তো কোনো সিদ্ধান্ত আসতে পারে, এমনটি বলা যেতে পারে। তবে সাধারণ মানুষ যারা রয়েছে তারা বলছেন যে ভারতীয় সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে লকডাউনের প্রয়োজন নেই, এমনটিও কিন্তু অনেকে বলছেন। তো সব মিলিয়ে এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ পিসি স্টুডিওতে আপনার কাছে জুই। রিপন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, সীমান্তবর্তী এলাকার করোনা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সাতক্ষীরার 700 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে 100 কিলোমিটারই ঝুঁকিপূর্ণ। গেল বছর ঘূর্ণিঝড় আম্পানে 70 কিলোমিটার ভেঙেছিল, আর এবছর ইয়াসে 20 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। উপকূলবাসীর অভিযোগ যে পয়েন্টে বাঁধ ভাঙে জোড়াতালি দিয়ে তা সংস্কার করা হয়। এ কারণে প্রতি বছরই বেড়িবাঁধ ভেঙে বাড়িঘর ও মাছের ঘের হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে তারা। এমন বাস্তবতায় ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চান তারা। রিপোর্ট হোসেনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট।
ঘূর্ণিঝড় আসে আর বাঁধ ভাঙে, সেই সাথে ভাঙে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের মানুষের কপাল। সিডর, আইলা, বুলবুল, ফণী ও ইয়াসের মতো যে কোনো ঘূর্ণিঝড়ে উচ্চ জোয়ারে বাঁধ ভেঙে লোনা পানিতে তলিয়ে যায় বিস্তীর্ণ অঞ্চল, ভেসে যায় অসংখ্য মাছের ক্ষেত। সবকিছু হারিয়ে নিঃস্ব হওয়ার পর আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন তারা। উপকূলবাসীর অভিযোগ, যে পয়েন্টে বাঁধ ভাঙে জোড়াতালি দিয়ে তা সংস্কার হয়, তখন আবার অন্য অংশ ভাঙন দেখা দেয়। প্রতি বছর বাঁধ মজবুত করার দাবি জানালেও কর্তৃপক্ষের টনক নড়ে না। নানা অনিয়মের কারণে বাঁধ সংস্কারের কাজও সঠিক সময়ে হয় না, ফলে ক্ষতির পরিমাণ বেড়ে যায়। তাই ত্রাণ নয়, টেকসই বেড়ি বাঁধ চান তারা। দুর্যোগ পরবর্তী সময় শুধুমাত্র তাদের দেখা যায়, দুর্যোগের আগে যেখানে ভেঙে গেছে বা কোনো জায়গায় নষ্ট হয়েছে এই খোঁজ রাখে না তারা। স্থায়ীভাবে যদি কোনো পরিকল্পনা থাকতো তাহলে আমাদের এই ভোগান্তি ভুগতে হতো না। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, 1960 সালে নির্মিত বাঁধের উচ্চতার তুলনায় নদীর তলদেশের উচ্চতা বেড়ে যাওয়ার প্রতি বছর জোয়ারের পানি উপচে প্লাবনের শিকার হতে হয়। তাদের সাথে পানি উন্নয়ন বোর্ডের কাজের সমন্বয় না থাকায় বেশি সমস্যা হয়। যে শুষ্ক মৌসুম বলতে আমরা শীতকালীন সময়টাকে বুঝি। এই সময়টা যদি বেড়িবাঁধের কাজ করা হয় তাহলে কাজটা পরিপূরক কিন্তু করা সম্ভবপর হয়। বহু ঝড় আমাদের এলাকা দিয়ে একের পর এক যাচ্ছে। সরকারের কাছে আমরা চাইছি যে আমরা টেকসই বেড়িবাঁধ চাই, আমরা ত্রাণ চাই না, আমরা বাঁচার মতন বাঁচতে চাই। অবশ্য জেলা প্রশাসক বলছেন, এই অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। টেকসই বেড়িবাঁধ নির্মাণ একটি বৃহৎ প্রকল্প, আর সেই প্রকল্প বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক আমার জায়গা থেকে আমি বারবার মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারে 20 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় সাতক্ষীরার বিস্তীর্ণ অঞ্চল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার দেশের করোনা পরিস্থিতি। সবশেষ ঘোষিত 24 ঘন্টায় দেশে আগের দিনের তুলনায় করোনা ভাইরাসের মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে। নতুন করে 34 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় 1988 জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে পর্যন্ত মোট করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 8,04,293 জন। মোট মৃত্যু হয়েছে 12,694 জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন 7,44,065 জন। 24 ঘন্টায় 20,259 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 9.81%। ঐতিহ্যবাহী ও দেশসেরা ক্রীড়া সংগঠন শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান নির্বাচিত হয় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভিরকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব। বুধবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় নবনির্বাচিত চেয়ারম্যানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এসে ক্র্যাবের নেতারা সায়েম সোভান আনভিরকে ফুলেল শুভেচ্ছা জানান। সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সায়েম সোভান আনভির দেশের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি নারী পাচার রোধ ও মাদকের বিরুদ্ধে গণমাধ্যম কর্মী সহ সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এছাড়াও সার্বিক সহযোগিতার সহ ক্র্যাব সদস্যদের কল্যাণে পাশে থাকার আশ্বাস দেন। দুর্ঘটনায় আহত ক্র্যাবের কোনো সদস্য প্রয়াত হলে তাদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকারও করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভির। মতবিনিময় সভায় ক্র্যাবের সহসভাপতি নিত্য গোপাল তুতুর নেতৃত্বে সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে কয়েক মাস আগে মারা যাওয়া অন্তত 18 বাংলাদেশির মরদেহ দেশে এসেছে। 3টি ভিন্ন ফ্লাইটে মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত থেকে প্রবাসীদের মরদেহ বুধবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন, ক্ষোভ জানান মরদেহ আনতে সরকারি কোনো সহযোগিতা না পাওয়ায়। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। হয়তোবা তাদের কারোর কথা ছিল এবার বাড়ি ফিরি স্বপ্ন জয়ের, কারোর পরিকল্পনায় ছিল শেষ বয়সের পুঁজি নিয়ে বাড়ি ফেরার। আর সেই যাত্রায় বিমানবন্দরের করিডোর সঙ্গী হতো স্বজনদের চেনা অপেক্ষার। কিন্তু মৃত্যুর সব হিসেব নিকেশ বদলে দেয়। কিছুদিন আগেও যাদের তোড়জোড় ছিল বাড়ি ফেরার, তারা বুধবার দিবাগত রাতে দেশে ফেরেন কফিনে মোড়ানো নিথর দেহ নিয়ে। স্ট্রোক, ক্যান্সার সহ নানা রোগবালায় আক্রান্ত হয়ে গত কয়েক মাসে মালয়েশিয়া, সৌদি আরব, আরব আমিরাত ও কুয়েতে মারা যাওয়া 18 বাংলাদেশির মরদেহ 3টি ফ্লাইটে
দেশে এসে পৌঁছায়। লকডাউন ও ফ্লাইট বন্ধ থাকায় দীর্ঘ সময়ের পর মরদেহ স্বজনরা বুঝে পায়। হঠাৎ স্ট্রোক করছে, বাথরুমের ভিতরে পড়ে গেছে। ঈদের আগে 21 তারিখ আর কি মারা গেছে, রোজার আগে স্ট্রোক করে মারা গেছে। ব্রেন স্ট্রোক অপারেশনও করছিল দেশে। লকডাউনের কারণে ওই দেশে তখন লকডাউন চলে, যে কারণে লেট হয়। তারপরে কাগজপাতি ঠিক হয়েছে, তারপরে আজকে বাংলাদেশে ফ্লাইট। সরকারি আর্থিক সহযোগিতা না থাকায় মোটা অঙ্কের টাকা ব্যয় করে মরদেহ দেশে আনেন নিহতদের স্বজনরা। কিন্তু যাদের রেমিটেন্সে দেশের অর্থনীতি তরতর করে বাড়ছে, তাদের অন্তিম যাত্রায় সরকার পাশে না থাকায় ক্ষোভ জানান স্বজনরা। লাশগুলা বাংলাদেশ সরকারের নিজ দায়িত্ব আনা দরকার। এই লাশগুলা প্রায় 7 মাস আমার বাবা এই অবস্থায় পড়ে রয়েছে। সবার এত আর্থিক অবস্থা নাই যে বাংলাদেশের মানুষ ওদের টানবে লোক। সরকার উচিত এটা দেখাশোনা করার, বাংলাদেশ সরকার কিছুই করে না। তবে প্রবাসী কল্যাণ ডেস্কের এক কর্মী জানান, প্রত্যেক মরদেহ দাফনে সরকার 35,000 টাকা করে অনুদান দিয়েছে। আর বাকি 3 লক্ষ টাকার যে আবেদন আছে ফাইল, এটা আমরা রেডি করে রাখছি। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা। ভারী বৃষ্টিপাত ও উজানে পানি বৃদ্ধির ফলে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় তিস্তা নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। গেল 5 দিনে নদী গর্ভে বিলীন হয়েছে প্রায় 1/2 শতাধিক ঘরবাড়ি, কয়েকশো বিঘা ফসলি জমি সহ বহু স্থাপনা। নদী তীরবর্তী মানুষের অভিযোগ, প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড একাধিকবার ভাঙন রোধে নানা ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয় না। আর এ কারণে প্রতি বছরই তিস্তার ভাঙনে ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন, ভাঙন কবলিত এলাকায় এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। হুমায়ুন কবির সূর্যর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল 1 সপ্তাহ ধরে উজানে ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, তিস্তা, ধরনা, দুধকুমার সহ 16টি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে তিস্তা নদীর পানি। পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ও সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের কাশিমবাজার এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। গেল 4-5 দিনে নদীগর্ভে বিলীন হয়েছে 1/2 শতাধিক বসতবাড়ি, কয়েকশো বিঘা ফসলি জমি সহ বহু স্থাপনা। হুমকির মুখে রয়েছে ঐতিহাসিক কাশিমবাজার হাটসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় প্রতি বছরই ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন তারা। একদিকে করোনা ভাইরাস, অন্যদিকে তিস্তার অব্যাহত ভাঙ্গনের মুখে এখন দিশেহারা তারা। বাচ্চা নিজে কোথায় থাকবো সেটা আমাদের কোনো স্থান নাই। নদী ভাঙতেছে, কোন সরকার পদক্ষেপ নিচ্ছে না। আমাদের অর্থ এলাকায় সাহেব আসে আর খালি ভিডিও করে যায়। 200-300 মানুষের ঘর বাড়ি বিলীন হয়ে গেছে, পাকা বাড়ি। সংশ্লিষ্টরা বলছেন, ভাঙন কবলিত এলাকায় এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে। ওইখানে অস্থায়ীভাবে আমরা জিও ব্যাগ এবং জিও টিউব পেলে ভাঙন রোধের কাজ শুরু করব এবং আশা করি হয়তো এই সপ্তাহের মধ্যে আমরা কাজটা শুরু করতে পারবো। আর পাশাপাশি এলাকায় আমরা স্থায়ী কাজ করার জন্য ইতিমধ্যে একটা প্রকল্প আমরা শুরু করেছি। বর্তমানে পরিকল্পনা কমিশনের প্রকৃতি রয়েছে। আমরা প্রকল্পটা অনুমোদন হলে উক্ত এলাকায় স্থায়ীভাবে আমরা প্রোটেকশন করব। বর্ষা মৌসুম শুরুর আগেই নদী ভাঙ্গন রোধে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা তিস্তাপাড়ের মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। বোরো ধানের ভরা মৌসুমেও দিনাজপুরে চড়া চালের দাম। ক্রেতারা বলছেন, গেল বছরের তুলনায় এ সময়ে প্রতি 50 কেজির বস্তার চালের দাম 300 থেকে 350 টাকা বেশি। বাজারে নতুন ধার ওঠার পরেও চালের এমন দর ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ তারা। চালের দর বৃদ্ধির কারণ হিসেবে ধানের মূল্য বেশি কি দুশ্চিন বিলাটা। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের সিংহভাগ চাল উৎপাদনের জেলা দিনাজপুর। বড় ধানের ভরা মৌসুমেও কমছে না চালের দাম। মোটা গুটি স্বর্ণা চাল প্রকার ভেদে প্রতি কেজিতে বিক্রি হচ্ছে 42 থেকে 44 টাকা, দেয়ার 28 প্রতি কেজি 50 থেকে 52 টাকা ও মিনিকেট চাল 56 থেকে 58 টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, বর্তমানে বাজারে চালের যে দর রয়েছে তা গেল বছরের তুলনায় কেজিতে 5 থেকে 7 টাকা বেশি। নতুন ধার ওঠার পরও চালের দর না কমায় ক্ষুব্ধ তারা। এখন তো চালের ভরা মৌসুম, এখন তো চাল ধান যে হিসাবে মনে করেন যে বেচা কেনা হয়ে গেছে, তার থেকে চালের দাম অনেক বেশি। ধান উঠলে চাউলের দাম কমবে, কিন্তু দেখা যাচ্ছে এখন তো চাউলের দাম কমবে কোথায়, আরো 2 টাকা বাইরে গেল। দাম কমালে ভালো, গরিব মানুষের জন্য।
দরবৃদ্ধির কারণ হিসেবে মিলারদের কাছ থেকে বেশি দামে চাল কেনাকে দুষছেন ব্যবসায়ীরা। ধান মানুষ শুকায় স্টকে রাখতেছে, স্টকে থাকার কারণেই বাজারটা একটু বেশি। অবশ্য মিল মালিকরা বলছেন এবছর ধানের বাজার মূল্য বেশি, এ কারণে চালের দাম কিছুটা বেশি। কিন্তু ধানের বাজার যেভাবে বেড়ে যাচ্ছে তাতে এর পরবর্তী সময় কি হবে, আমাদের লোকসান কতটুকু হবে এটা আসলে বলা মুশকিল এখনই। দিনাজপুরে প্রতি বছর চাল উৎপাদন হয় 14 লাখ মেট্রিক টন এবং এই অঞ্চলের চাহিদা মিটিয়ে প্রায় 9 লাখ মেট্রিক টন চাল রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনার অভিঘাতে চলতি অর্থ বছরে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায়ে ধস। কাস্টমস কর্মকর্তারা বলছেন চলতি অর্থ বছরে মে পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে 44,756 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 30% কম। চট্টগ্রাম সিএনএফ অ্যাসোসিয়েশনের সভাপতি বলছেন কাস্টমসে নিয়মিত সার্ভার ত্রুটির কারণে রাজস্ব আদায়ে পিছিয়ে পড়ছে কাস্টমস। আরও বড় সমস্যা পণ্য খালাসের দীর্ঘসূত্রিতা। আর আমদানিকারকরা বলছেন বিশ্ববাজারে করোনার ধাক্কা লেগেছে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি রাজস্ব আদায়ে। আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। সমুদ্রপথে দেশের আমদানি রপ্তানির 93% চট্টগ্রাম বন্দর দিয়ে হলেও চলতি 2020-21 অর্থ বছরে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতিতে চট্টগ্রাম কাস্টমস। করোনার কারণে উচ্চ শুল্কের পণ্য আমদানি কমে যাওয়ায় এবারে লক্ষ্যমাত্রা অর্জনে ঘাটতি থাকবে বললেন কাস্টমসের এই কর্মকর্তা। মে পর্যন্ত আমাদের আদায়ের পরিমাণ হচ্ছে 44,756 কোটি টাকা। এটাও আমাদের টার্গেটের অ্যাপ্রক্সিমেটলি 70%। আমরা আরও যেহেতু 1 মাস সময় আছে এবং অর্থ বছরের শেষ দিকে আমাদের আদায়ের গতি অনেক বৃদ্ধি পায়। সিএনএফ অ্যাসোসিয়েশন বলছে রাজস্ব আদায়ে সবচেয়ে বড় বাধা কাস্টমসের সার্ভার ত্রুটি। সার্ভার কাজ করে না, অনেক সময় সার্ভার স্লো হয়ে যায়। এই বিষয়ে আমরা জাতীয় রাজস্ব বোর্ডকে অনেকবার বলেছি, ওনারা বলছেন যে অতি সত্বর এটা সমস্যার সমাধান হবে। রাজস্ব আদায়ে ঘাটতি থাকার অন্যতম কারণ বৈশ্বিক করোনা পরিস্থিতি। কৃষি খাত বলেন, শিক্ষা খাত বলেন, স্বাস্থ্য খাত, শিল্প খাত, সেবা খাত, প্রত্যেকটি খাতে কিন্তু ক্ষতিগ্রস্ত। এক্সপোর্টে যারা আছেন ওনাদের এক্সপোর্টের ক্ষেত্রেও কিন্তু অনেক বাধা, অনেক ধরনের অর্ডার ক্যান্সেল হয়েছে, এক্সপোর্ট আগের মতো হচ্ছে না। তো সুতরাং সব দিক দিয়ে কিন্তু একটা নেতিবাচক একটা প্রভাব কিন্তু করোনার কারণে হয়েছে আমাদের মধ্যে। এই সময়ে সামগ্রিক রাজস্ব আদায়ে ঘাটতি থাকলেও গত বছরের তুলনায় এখন পর্যন্ত পজিটিভ গ্রোথ থাকাকে বড় সাফল্য বলছে কাস্টমস। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। আন্তর্জাতিক অঙ্গনের খবর এবার। অবশেষে অবসান হতে চলেছে বেনিয়ামিন নেতানিয়াহুর 12 বছরের শাসন। বুধবার ইসরায়েলের প্রধান বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ দেশটির প্রেসিডেন্ট রিউভেন রিভলিনকে এই ঐক্যমত্যের চুক্তি নিশ্চিত করেছেন। এদিকে প্রধানমন্ত্রী নিয়ে দোলাচলের মধ্যেই বুধবার পার্লামেন্টে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আইজাক হারজগ। নিবিড় আমিরের ডেস্ক রিপোর্ট। যে ইসরায়েল গেল 1 মাস ধরে আলোচনায় ছিল ফিলিস্তিনে তাদের ধ্বংসযজ্ঞের জন্য, দেশটির সেই প্রশাসনই এবার আলোচনায় এলো নিজেদের বিদায় পর্ব নিয়ে। ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বজুড়ে বহুবার আলোচিত সমালোচিত হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইহুদি রাষ্ট্রটির শাসন কার্যের দায়িত্বে আছেন 1 যুগ ধরে। নতুন সরকার গঠনের লক্ষ্যে গেল 2 বছরে 4 বার নির্বাচনেও কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। অবশেষে জোট সরকার গঠনের মাধ্যমে নেতানিয়াহুকে হটানোর পথে একমত হল দেশটির 8টি বিরোধী দল। বিরোধী 8 দলের চুক্তি অনুযায়ী তাদের জোটের নেতৃত্বে থাকবে ডানপন্থী ইয়ামিন পার্টি। সরকার গঠনের পর প্রথম 2 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন দলটির প্রধান নাফতালি বেনেট। পরবর্তীতে ইয়ার লাপিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। তবে সরকার গঠনের জন্য সংসদে ভোটাভুটি হবে এবং সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে তাদের। জোটটি যদি 120 আসনের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয়, তবে 2 বছরের মধ্যে নতুন করে 5মবারের মতো নির্বাচন দেখতে পাবে ইসরায়েল। নতুন সরকার গঠনের উত্তেজনার মধ্যেই বুধবার নেসেটে এক গোপন ভোটাভুটিতে ইসরায়েলের 11তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জিউস এজেন্সির চেয়ারম্যান আইজাক হারজগ। অন্যদিকে নতুন সরকার গঠনের ঘোষণার পরপরই নেতানিয়াহু ও তার বিরোধীদের সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। নিবিড় আমিন, নিউজ 24।
চীনের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে মালয়েশিয়া। এর জেরে কুয়ালালামপুরে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। কুয়ালালামপুর বলছে, মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের কাছে বিতর্কিত জলসীমার উপর চীনের সশস্ত্র বাহিনীর 16টি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কারণ ব্যাখ্যায় রাষ্ট্রদূত তলবের এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। মালয়েশিয়ার দাবি, চীনের বিমানগুলো বর্নিও দ্বীপে সারওয়াকের কাছে 60 নটিক্যাল মাইলের মধ্যে উঠছিল এবং এক্সক্লুসিভ ইকোনমিক জোনে ঢুকে পড়েছিল। এই ঘটনাটিকে জাতীয় সার্বভৌমত্বের উপর মারাত্মক হুমকি বলছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে মালয়েশিয়ার এমন অভিযোগ অস্বীকার করেছে চীন। বেইজিংয়ের দাবি, চীনার সামরিক বিমান আন্তর্জাতিক আইন মেনেই আকাশে উড়েছে। মারাত্মক পরিবেশ বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে শ্রীলঙ্কা। পরিবেশের জন্য ক্ষতিকারক রাসায়নিক বোঝাই সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এক্সপ্রেস পার্ল গত 2 সপ্তাহ ধরে জ্বলতে থাকার পরে ধীরে ধীরে ডুবে যাচ্ছে। বিবিসি জানায়, জাহাজটি ডুবে গেলে সমুদ্রের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে সেই জাহাজের তেল এবং ধ্বংসাবশেষ ভাসছে সমুদ্রের পাড়ে। এতে প্রাণ হারানোর শঙ্কা তৈরি হয়েছে অসংখ্য সামুদ্রিক প্রাণীর। সৈকতে এ মুহূর্তে সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে ধ্বংসস্তূপ, বিশেষ করে প্লাস্টিকের গুঁড়া। তবে ক্ষতির পরিমাণ কমাতে জাহাজটিকে উপকূল থেকে দূরে গভীর সমুদ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করছে শ্রীলঙ্কার নৌবাহিনী। গত 15 মে ভারতের গুজরাট থেকে 1486টি কন্টেইনার নিয়ে সাগর পথে রওনা হয় জাহাজটি। কলম্বো হয়ে সিঙ্গাপুর যাচ্ছিল এটি। কসমেটিক্স ও প্রায় 25 টন নাইট্রিক অ্যাসিড ছিল জাহাজটিতে। সংবাদে আরও একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন দুপুর 12টার সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত সিনেমা টুঙ্গিপাড়ার মিয়া ভাই এবার দেখা যাবে বিনামূল্যে। আর সেই দিয়ে সিনেবাজ অ্যাপসে দেখা যাবে চলচ্চিত্রটি। শামীম আহমেদ রনির চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন সেলিম খান। এ পর্যায়ে জানাবো খেলার খবর। বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে টি-20 ক্রিকেটে হ্যাট্রিক করলেন ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার আলাউদ্দিন বাবু। তার হ্যাট্রিকে দিনের প্রথম ম্যাচে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে জয় তুলে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। টি-20 ক্রিকেটে এটি তার সেরা বোলিংয়ের রেকর্ড। বাবুর হ্যাট্রিকের সুবাদে রূপগঞ্জকে মাত্র 111 রানে বেঁধে ফেলেছে ব্রাদার্স ইউনিয়ন। লিগে প্রথম জয় পেতে ব্রাদার্সকে করতে হতো 112 রান, যেটা 8 উইকেট হাতে রেখে তুলে নিয়েছে ব্রাদার্স। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মুশফিকুর রহিমের আবাহনী লিমিটেড। দুপুর 1:30টায় তারা মুখোমুখি হবে ওল্ড ইউএইচএস এর বিপক্ষে। দিনের তৃতীয় শেষ ম্যাচে মাঠে নামবে আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং। সন্ধ্যা 6টায় সাকিব আল হাসানের দলের বিপক্ষে লড়বে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। আগামীকাল বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বে মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপ যেখানে আনুষ্ঠানিকতা, সেখানে লাল সবুজের প্রতিনিধিদের লক্ষ্য মূলত এশিয়ান কাপ। আর সে লড়াইয়ে আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। কাতারের দোহায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। বিশ্ব ফুটবলে 149তম অবস্থানে আফগানিস্তান, বাংলাদেশের অবস্থান 184। র্যাঙ্কিংয়ের মতো মাঠের পারফরমেন্সেও বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে আছে আফগানরা। দলটির মূল শক্তি ইউরোপের বিভিন্ন দেশে খেলা আফগান বংশোদ্ভূত ফুটবলাররা। নেদারল্যান্ডস, জার্মানি সহ আরও কয়েকটি দেশে বিভিন্ন পর্যায়ে লিগে খেলা এমন খেলোয়াড় আছেন 15 জন। 2019 সালের সেপ্টেম্বরে দুশানবেতে অনুষ্ঠিত বাছাই পর্বের প্রথম লেগে আফগানিস্তানের কাছে 1-0 গোলে হেরেছিল বাংলাদেশ। সে ম্যাচে গোল মিসের মাসুল দিয়েছেন জামাল ভুঁইয়ারা। সে ম্যাচের অভিজ্ঞতা থেকে দোহায় ফিরতি ম্যাচের আগে অধিনায়ক জামাল আফগানদের শারীরিক উচ্চতা ও শক্তিকে সমীহ করছেন। শারীরিকভাবে এগিয়ে থাকা মানে মাঠে লড়াই ও সুবিধা। এক ভিডিও বার্তায় জামাল বলেছেন সেটি। নিউজ 24 দুপুর 12টার সংবাদ এ পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।